প্রতিভা প্রকাশের আজকের অনুষ্ঠানে কবিদের কবিতা পাঠ যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে আমি সকলকে স্বাগত জানাচ্ছি। বিশেষ করে বিশেষ ধন্যবাদ জানাচ্ছি মঈন মুরসালিনকে এবং ধন্যবাদ জানাচ্ছি ইমরান পরশকে, যারা এই অনুষ্ঠানের সহযোগিতা করছেন এবং আমাকে সুযোগ করে দিয়েছেন। আজকে যে মূলত কবিদের যে কবিতা পাঠ, এটা মানে আবৃত্তি নয়, পাঠ। আবৃত্তি করেন আবৃত্তি শিল্পীরা, কবিরা কবিতা পাঠ করেন যারা লেখেন, কবি তারাই। আসলে কবিতা সাহিত্যের আদিমতম একটি শাখা। আমরা জানি যে ধারণা করা হয় যে যখন পৃথিবীর মানুষের কোনো জ্ঞান ছিল না, মানে অক্ষর জ্ঞান ছিল না, তখনও মানুষের মনে কিন্তু এই কবিতা ছিল। কবিতা নানা সময় নানা রূপে এসেছে। কবিতার ভিন্ন ভিন্ন রূপগুলোই আজ কবিতার বিভিন্ন শাখায় পরিণত রয়েছে। এই কবিতা নিয়ে মানুষের আগ্রহের কখনোই কমতি ছিল না, এখনও নেই। এবং আমরা এটাও বলতে পারি যে পৃথিবীতে যত কবিতা লেখা হয়েছে, আমাদের বাঙালিরাই তার অর্ধেক কবিতা লিখেছে। অর্থাৎ আমরা এটা বলতে পারি যে বাঙালিদের মধ্যে একটি সহজাত প্রবৃত্তি আছে কবিতা লেখার। কিন্তু কবিতা শুধু লিখলেই কি সেটা কবিতা হয়? আসলে কবিতা লিখলেই যেমন কবিতা হয় না, আবার শুধু ছন্দবদ্ধভাবে প্রকাশ করলেও সেটা কবিতা হয় না। তবে একটি কবিতার কোনো সংজ্ঞা নয়, আজ পর্যন্ত কোনো কবি কিন্তু কবিতার কোনো সংজ্ঞা নিরূপণ করতে পারেন নাই। আমরা জানি যে বিশ্ববিখ্যাত কবি অ্যারিস্টটল, গ্রিক কবি অ্যারিস্টটল বলেছিলেন, কবিতা দর্শনের চেয়ে বেশি, ইতিহাসের চেয়ে বড়। আমরা সেই কবিতা নিয়ে আমার বেশ কিছু কবিতা আপনাদের আমি উপস্থাপন করব, যা আপনারা জানেন। এবং আজ বিশ্ব এমন এক পরিস্থিতির মধ্যে পড়েছে যে বাংলাদেশে সেই পরিস্থিতি 8ই মার্চ থেকে বাংলাদেশও সেটার মোকাবেলা করছে, এই করোনা যে পরিস্থিতি। এবং সারা বিশ্ব যেখানে লণ্ডভণ্ড হয়ে গেছে, আমাদের বাংলাদেশে তার প্রভাব ব্যাপকভাবে পড়েছে। বাংলাদেশে সেই 8ই মার্চ প্রথম ধরা পড়ল, তারপরে যখন মারা গেল 18ই মার্চ, এবং তারপরে 24 তারিখে ঘোষণা দিল 26 তারিখ থেকে বাংলাদেশের সমস্ত লকডাউন হয়ে গেল। তারপরে আস্তে আস্তে লকডাউন উঠে নিয়ে গেল, কিন্তু এখনও স্বাভাবিকভাবে মানুষের জীবনযাত্রা এখনও স্বাভাবিকভাবে চলছে না। এই অবস্থায় আমাদের যে আজ যে 98তম আয়োজন যে কবিতা পাঠের, সেখানে আমি এই বিষয়ক একটা কবিতা আমি প্রথমে পাঠকদের উদ্দেশ্যে নিবেদন করছি। সেটা হলো, আমি লকডাউনের প্রথমেই লিখেছিলাম যে সুহিতাকে লেখা শেষ চিঠি। তখন আসলে এমন এক পরিস্থিতি ছিল, মানুষ জানে না তার ভবিষ্যৎ কী, মানুষ জানে না যে আগামীকাল কী ঘটবে, বিশ্ব জানে না আগামীকাল কী ঘটবে। সেই প্রেক্ষাপটে যখন লকডাউন ঘোষণা করা হলো, আমি সেই মুহূর্তে একটি কবিতা আমি লিখেছিলাম। আমি সেই কবিতাটা এখন শোনাচ্ছি। কবিতার নাম সুহিতাকে লেখা শেষ চিঠি। তোমার সাথে আমার আর দেখা হলো না সুহিতা, সমস্ত শহর লকডাউন ঘোষণা করা হয়েছে। রেল স্টেশনের ল্যাম্পপোস্টে ছায়া পর্যন্ত জানে আমাদের দেখা হওয়াটা কত জরুরি ছিল। আর ভয়ঙ্কর কয়েক ঘন্টা পর ধ্বংস হয়ে যাবে সভ্যতা, ধ্বংস হয়ে যাবে পৃথিবী। হয়তো কোনো এক কালে আবার জন্ম নেবে মানুষ, অথবা এভাবেই যুগের পর যুগ মানববিহীন থেকে যাবে পৃথিবী। অরণ্যের মধ্যে শুয়ে থাকা হরিণ কোনোদিন জানবেও না একসময় মানুষ নামের প্রাণীদের সারিবদ্ধ প্রাসাদ ছিল এখানে। তোমার সাথে আমার দেখা হবে না সুহিতা, একটা সামান্য ভাইরাস লণ্ডভণ্ড করে দিল সব কিছু। পুরো পৃথিবী লকডাউন। যারা দম্ভভরে ঘুরে বেরিয়েছে গ্রহ থেকে গ্রহান্তরে, আজ ঘরে বন্দি তারা। যারা বাণিজ্য করেছে এক দেশ থেকে অন্য দেশে, আজ পা ফেলতে পারে না ঘরের বাইরে এক চুলও। পারমাণবিক যুদ্ধ নয়, বিশাল কোনো সংঘর্ষ নয়, এক অতি সূক্ষ্ম কীট এক মুহূর্তে থামিয়ে দিল লক্ষ কোটি বছরের সব আয়োজন। আর মানুষ জেনে গেল কত অসহায়, আর ক্ষুদ্রাতি ক্ষুদ্র কীটের চেয়েও কত ক্ষুদ্র তারা। আমার মৃত্যুর সাথে পৃথিবীরও মৃত্যু হয়ে যাবে সুহিতা। প্রতিদিন নিয়ম মাফিক সকাল উঠবে সূর্য, গভীর রাতে জ্যোৎস্না ছড়াবে চাঁদ যেমন ছড়াতো আগে। সমুদ্রের পানিতে খেলবে ছোট বড় ঢেউ, বালিতে আড়মোড়া ভাঙা কুকুরটি কোনোদিন জানবে না এই সমুদ্র একদিন মানুষের অধিকারে ছিল, এই বালিতে একদিন খেলা করত শিশুর দল।
এভাবেই সভ্যতা চলে যায়, আবার জন্ম নেয় নতুন সভ্যতা, এভাবেই মানুষের মৃত্যু হয়, আবার কোনো এক সময় হয়তো জন্ম নেয় মানুষ অথবা নেয় না, আবার ঘুরে আসে আদিম যুগ, আবার পাহাড়ে বসবাস, গুহার ভিতরে, গাছের ভেতরে, অরণ্যের ভেতরে নগ্ন দীর্ঘ মানুষ হামাগুড়ি দেয়, উঠে দাঁড়ায় দুপায়ে, আবার নতুন করে শুরু হয় জীবনের সংগ্রাম, আবার নতুন করে দেখা হয় যাবতীয় ইতিহাস। মানুষ তার জানে না কিছুই, জানে মহাকাল। এটা আমার লকডাউনের সময় লেখা কবিতা। যাই হোক, আমি প্রথমে আমার পরিচয়টা দিইনি, আমি আমার পরিচয়টা দিচ্ছি। আমি ডাক্তার মিজানুর রহমান কল্লোল। আমি পেশায় একজন ডাক্তার। আমি অর্থোপেডিক্স বিভাগের ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক এবং একই সাথে আমি লেখালেখি করি। আমি বাংলাদেশ শিশু সাহিত্য ফোরাম, সেটার আমি সহসভাপতি এবং আমি 2 বছর আগে আমি শিশু সাহিত্যে অগ্রণী ব্যাংক শিশু একাডেমি যে পুরস্কার আছে, জাতীয় পুরস্কার, ওটা আমি পেয়েছি। আর আমি কবিতা, গল্প, সায়েন্স ফিকশন এবং স্বাস্থ্য বিষয়ক আমি প্রচুর লেখালেখি করে থাকি। আমি দৈনিক ইত্তেফাকের, দৈনিক আজকের কাগজের আমি দীর্ঘদিন সাব এডিটর হিসাবে কাজ করেছি। আমি উন্মাদ পত্রিকার লেখালেখি বিভাগে ছিলাম, পরবর্তীতে আমি পরিকল্পনা বিভাগে আমি ছিলাম। যাই হোক, এগুলো হচ্ছে বড় পরিচয় যে আমি আপনাদের সাথে সামনে এসেছি, সেটাই আমার কাছে সবচেয়ে ভালো লাগছে এবং আপনাদের আমি আমার কিছু কবিতা আমি শোনাতে পারছি। বর্তমানে চলছে আসলে মুজিব বর্ষ, হ্যাঁ, যেটা আমাদের বাঙালি জাতির জনক, আমাদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি আমরা যেভাবেই বলি না কেন, আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী চলছে। হ্যাঁ, আমাদের অত্যন্ত গৌরবের বিষয় যে আমরা এই নেতাকে আমরা পেয়েছিলাম, হ্যাঁ, যে আমাদের বাংলাদেশের নেতা, যিনি বিশ্বমানের একজন, অনেক নেতার চেয়ে যিনি, যার নাম স্বর্ণাক্ষরে আসলে লেখা থাকবে, যার 7ই মার্চের বক্তৃতা একটি এই যে হেরিটেজ, যে আপনি বলেন যে ইউনেস্কো যে হেরিটেজ, হ্যাঁ, সেখানে সংরক্ষিত তারা করেছে। হ্যাঁ, একটা 18 মিনিটের যে বিশাল বক্তৃতা, একটা জাতিকে উদ্বুদ্ধ করেছিলেন, যিনি আমাদের পরম সৌভাগ্য যে তার জন্ম শতবার্ষিকী আমরা দেখছি। যা আমি এই বঙ্গবন্ধুর উপর লেখা, গত মাসই চলে গেল যে আগস্ট মাস, শোকাবহ একটি মাস, সেই মাসে আমি বঙ্গবন্ধুকে লেখা আমার একটা কবিতা আমি এখন পাঠ করছি। এই কবিতার নাম ধিক্কার সেই পুত্রকে, আমার এই কবিতার নাম। এটা হলো আমি লিখেছিলাম আগস্ট মাসে। আমি এই বছর না, গত বছরের আগস্ট মাসে আমি যখন স্টেশনে, রেল স্টেশনে আমি রেলগাড়ি ছেড়ে দিয়েছি, আমি যখন রেলগাড়ির ভিতরে, তখন আমি পেপার পড়ছিলাম বাংলাদেশ প্রতিদিন। হঠাৎ একটা খবর আমাকে চমকে দেয় যে সেখানে দেখি যে আমাদের তৎকালীন যে বিচারপতি সিনহা, হ্যাঁ, তিনি এমন কিছু বক্তব্য দিয়েছেন আগের দিনে, যা আসলে বাংলাদেশের যে বঙ্গবন্ধুকে নিয়ে একটা মানে অমার্জিত কথা সেখানে চলে আসে। হ্যাঁ, আমার খুব খারাপ লেগেছে, একটা বিচারপতির মুখ থেকে যদি এইভাবে যদি কথা বের হয়, সেটা আসলে আমাদের কারোর জন্য সেটা শোভনীয় নয়। আমি তখন সাথে সাথে আমার মনের ভিতর আউড়ে যাই ধিক্কার সেই পুত্রকে, এবং তারপরে আমি কবিতাটা আমার ব্রাহ্মণবাড়িয়া আমার চেম্বারে যেয়ে আমি তখন লিখে ফেলি। সেটা আমি পাঠ করছি। ধিক্কার সেই পুত্রকে, ধিক্কার জানাই সেই পুত্রকে, সিঁড়িতে পিতার লাশ দেখে যে পালিয়ে যায়। রঙিন মুখোশে ঢাকে মুখ, অচিন জাদুকরের মতো নিমিষেই পাল্টে ফেলে মুখের মানচিত্র। সেই পুত্রকে আমার সারা জীবনের ধিক্কার, যে অস্বীকার করে নিজের জন্মদাতা পিতাকে, অমরত্বের লোভে নরকের শয়তানের কাছে বিক্রি করে দেয় ধূসর আত্মা। একাধিক মানুষকে পিতা বলে ডাকে, শয়তানের জনগার করতে গিয়ে একসময় নিজের বিশ্বাস জন্মে যে একজনে পিতা নয়, বহু পিতার ঔরসে তার জন্ম। হায় হতভাগ্য পুত্র, নিজেও জানে না পিতাকে অস্বীকার করলে মা পতিতা হয়ে যায়। ঘৃণা বর্ষণ করি সেই পুত্রের প্রতি, যে কোমল মাটিতে রোপণ করে ঈর্ষার বীজ, ঘাসের বদলে কাটায় ভরিয়ে দেয় মাঠ। অবতর সেজে নাটকের মঞ্চ সাজিয়ে পিতাকে বলি দেয়, ধর্ষণ করে মানবতা, মায়ের বিপন্নতায় খলখল করে হাসে। অবিরাম ঘৃণা বর্ষণ করি সেই পুত্রের প্রতি, যে মাটিতে জনকের রক্ত মিশে আছে।
মিশে আছে জননীর মমতার ভালোবাসা। যে মাটির প্রতিটি পরতে ৩০ লক্ষ শহীদের আর্তনাদ, রাছেলের কান্না যে মাটির ওপর দিয়ে আজও ভেসে যায়, সেই মাটিতে যে পুত্র বিকৃত উল্লাস করে। আমি অভিশাপ দিই সেই পুত্রকে, পিতার লাশের পাশে বসে যারা মোমবাতি জ্বালিয়ে জন্মোৎসব করে, যারা মানুষ ছিল না কোনো কালে, যাদের মুখের পিছনে উকি দেয় অদ্ভুত পশুর মুখ। তাদের সে পৈশিকতার নৃত্যে যে পুত্র তার শপথ ভঙ্গ করে, মুখে রং মেখে দাঁত কেলিয়ে হাসে, সেই পুত্রের প্রতি আমার সারা জীবনের অভিশাপ। যে পুত্র তার পিতার তর্জনীর দিকে তাকায়নি, যে তর্জনী সবসময় মনে করিয়ে দেয় এই আমার স্বাধীনতা, এই আমার বাংলাদেশ, যে তর্জনীর নির্দেশে একদা জেগেছিল মানুষ, এবং আজও জেগে থাকে মানুষ, এবং আজও জেগে থাকে আমি। ধন্যবাদ আপনাদের যে আমি বঙ্গবন্ধুর উপর লেখা 15ই আগস্টের উপর শোক দিবসের উপর লেখা একটি কবিতা আপনাদের আমি শোনাতে পেরেছি। আসলে কবিতা মানুষের একটা পরিতৃপ্তির বিষয়, মানুষের মনের ভাব প্রকাশের শ্রেষ্ঠ মুহূর্তের যে বিবরণ, সেটা হচ্ছে কবিতা। কবিতার মতো অন্তমিলে, মানে কবিতায় যে আমরা যে অন্তমিল দিই, অন্তমিল হলেই যে সেটা কবিতা হবে তা না। হ্যাঁ, সবাইকে তাই কবি বলা যায় না। যারা কবিতা লেখেন তাদের কাছে প্রশ্ন রাখা হলেও কবিতার কোনো সুনির্দিষ্ট আসলে সংজ্ঞা দিতে পারবেন না। এর কারণ হলো কবিতার যে কোনো সংজ্ঞা, সুনির্দিষ্ট সংজ্ঞা, সেটা ধরা বাঁধা আসলে কোনো নিয়ম নেই। বিভিন্ন সময়ে কবিতা বিভিন্ন রূপে আমাদের সামনে এসেছে, আমরাও বিভিন্ন সময় লিখি। এক এক কবিতা এক এক কবি এক এক ধরনের লেখে। যেমন বর্তমানে আমাদের বলা হয় যে কবিতা অনেকটা দুর্বোধ্য। আসলে কবিতা দুর্বোধ্য কিনা সেটা একটা বিষয়। যখন পাঠকের মনে কবিতাটা স্থায়ী আসন গাড়তে না পারে, কবিতা যখন একজন পাঠক সহজভাবে গ্রহণ করতে না পারে, সেটাই তার জন্য দুর্বোধ্য। আমরা যদি অতীতের দিকে তাকাই, আপনারা জানেন যে চর্যাপদের যে কবিতাগুলো ছিল সেগুলো কি সহজবোধ্য ছিল? আসলে কিন্তু তা না, সহজবোধ্য কিন্তু ছিল না, তখনও কিন্তু কবিতা দুর্বোধ্য ছিল। আপনারা যদি সেই কবিতাগুলো পড়েন, সময়ের সাথে সাথে সময়ের বিবর্তনে কবিতারও অনেক পরিবর্তন আসে। আসলে আমাদের যে কি বলে যে ভবিষ্যৎ, যে অনিশ্চিত ভবিষ্যৎ, প্রতিটা মানুষের ভবিষ্যৎ কিন্তু অনিশ্চিত, সেটা একসময় মানুষ ঠিকমতো উপলব্ধি করতেন না। কিন্তু এখন যে এই যে অর্থনীতি, মুক্তবাজার অর্থনীতির যুগে মানুষ কিন্তু এটা সবসময় এটা উপলব্ধি করে, এবং অনেক সময় মানুষ একাকিত্বে ভোগে, এবং সেটার ভিতর দিয়েই মানুষের মনে এক ধরনের আপনার জন্ম নেয় একাকিত্ব বোধ এবং নিঃসঙ্গ। প্রতিটা মানুষ মূলত নিঃসঙ্গ, এবং নিঃসঙ্গ বোধ থেকে তখন তিনি যে কবিতাগুলো আসে, সেই কবিতা এবং পাঠকের মনে যদি পাঠকের চিন্তাধারার সাথে যদি মিশে যায়, সেই কবিতা তখন আর পাঠকের কাছে দুর্বোধ্য থাকে না। এ কারণে অনেকেই বলে যে বর্তমান কবিতা দুর্বোধ্য। আসলে দুর্বোধ্য না। দুর্বোধ্য পাঠককেও সেই কবিতার ভিতর অনুপ্রবেশ করতে হবে, তাহলে পাঠক এবং কবির যে সম্মিলন ঘটে, সেই সম্মিলনের মাধ্যমেই আমরা একটি সুন্দর কবিতার আমরা অনুভব করতে পারি, উপলব্ধি করতে পারি। এবং এই যে কবিতা, আমরা বর্তমানে যে কবিতা কবিরা লেখেন, এই কবিতা আসলে জটিল নাগরিক জীবনযাপনের একটা প্রতিচ্ছবি। যে প্রতিটা ক্ষেত্রে দেখেন যে এখন মানুষ কবিতার কিন্তু অনেক ধারা রয়েছে। যেমন কেউ প্রকৃতি নিয়ে লেখেন, কেউ রাজনীতি নিয়ে লেখেন, আবার কেউ প্রেম নিয়ে লেখেন। আবার সব কবি একসময়, কবি মূলত কি, কবি হলো বিদ্রোহী, একই সাথে বিদ্রোহী এবং একই সাথে প্রেমিক। যে কবি একই সাথে বিদ্রোহী না এবং একই সাথে প্রেমিক না, সে আসলে সত্যিকারের কবি হয়ে উঠতে পারে না। প্রতিটা কবির ভিতরে একটা দ্রোহের যে একটা ভাব, সেই ভাবটা কিন্তু এটা রয়েছেন। এই জন্য এই যে মূলত নাগরিক যে আমরা জীবনযাপনের প্রতিচ্ছবিতে আমরা বলছি, তাই বিষয় ও গঠন বিচারে তা সহজ সরল না হয় স্বাভাবিক। যে কবিতাতে সবসময় সহজ সরল হবে সেটাও কিন্তু না। যেমন যে একজন মানুষকে যেমন বিষণ্ণ করে তুলতে পারে যে কোনো বিষয়, একজন কবিকে তার চেয়ে বেশি বিষণ্ণ করে তোলে, এবং সেই বিষণ্ণর বিষয়গুলো কবি মানে তার কবিতার লেখনীর মাধ্যমে যখন প্রকাশ করে, সেটা পাঠকের মনে স্থায়ীভাবে অনেক সময় গেঁথে যায়, এবং কবি সবসময় চেষ্টা করেন সমসাময়িক বিষয়গুলো নিয়ে লিখতে। এখানে একটা জিনিস আমি একটু বলি যে কবিতার যে ভিন্নতা, আমি কিন্তু বাংলা সাহিত্যে সর্বপ্রথম
বাংলাদেশে বাংলা সাহিত্য আমি কিনা জানি না, আমি সায়েন্স ফিকশন নিয়ে কবিতা লিখেছিলাম। হ্যাঁ, যে অনেক বিষয় নিয়ে তো মানুষ কবিতা লেখেন, প্রেম নিয়ে লেখেন, হ্যাঁ, তার যান্ত্রিক জীবন নিয়ে লেখে, কিন্তু আমি সায়েন্স ফিকশন নিয়ে কবিতা লিখেছিলাম। এটা আমাকে উদ্বুদ্ধ করেছিলেন আসলে অন্যদিন পত্রিকার নির্বাহী সম্পাদক নাসির ভাই। উনি এক সময় আমাকে বলেছিলেন যে আমরা একটা বিশেষ সংখ্যা বের করব, বৈশাখী সংখ্যা, তা আপনি একটা বিশেষ কবিতা দেন। তা আমি বললাম বিশেষ কবিতা আবার কি? উনি তখন বললেন আপনি সায়েন্স ফিকশন নিয়ে একটা কবিতা দেন, আপনি যেহেতু সায়েন্স ফিকশন লেখেন, কবিতায় আমার কাছে কোনো সায়েন্স ফিকশন আমি পাস পর্যন্ত পাইনি, আপনি একটা সায়েন্স ফিকশন কবিতা দেন, আমরা সেটা করব, আমাদের যে বিশেষ সংখ্যা বৈশাখী সংখ্যা এখানে আমি দেব। আমি তখন বাংলা ভাষায় বাংলাদেশের আমি প্রথম সায়েন্স ফিকশনটা কবিতা লিখি। আমি সেই কবিতাটা আমি পড়ে শোনাচ্ছি। সায়েন্স ফিকশন আমরা আসলে জানি যে আজকের দিনের যেটা আমাদের যে কল্প কাহিনী, হ্যাঁ, সেটাই আর কি আগামী দিনের বিজ্ঞান। হ্যাঁ, আমি যদি বিজ্ঞানকে এইভাবেই দেখি যে আজকে আমি যেটা চিন্তা করছি সেটাই কিন্তু আগামী দিনের সেটা বিজ্ঞান হয়ে যায়। হ্যাঁ, যেমন আমাদের যে সায়েন্স ফিকশন জগতের আইজাক আসিমভ, রে ব্র্যাডবেরি, হ্যাঁ, এরা যখন সায়েন্স ফিকশন লিখছিলেন অনেকটা কল্পনায় লিখছিলেন, এবং পরবর্তীতে সেই তাদের কল্পনাগুলোকে, তাদের লেখাগুলোকে বাস্তবে রূপ দেওয়া হয়। রোবট নিয়ে কিন্তু প্রথম যখন লিখেছিলেন আমাদের আইজাক আসিমভ, যে রোবটের যে বিষয়গুলো নিয়ে সেই সায়েন্স ফিকশনকে ধারণা করে তার সেই রোবটের 3টে সূত্র নিয়েই কিন্তু পরবর্তীতে বিজ্ঞানীরা রোবট আবিষ্কার করে। হ্যাঁ, সুতরাং সায়েন্স ফিকশনের একটা বিশেষ গুরুত্ব আছে। আর কবিতায় তো সায়েন্স ফিকশন আর কেউ লিখেছেন কিনা জানি না, আমি সেই সায়েন্স ফিকশন কবিতাটা আমি শোনাচ্ছি। আমার এই কবিতাটার নাম, আমার এই বইটা মৃত্যু ঘর, এই বইটাতে এই কবিতাটা রয়েছে, পৃথিবীর মৃত্যুতে কাঁদেনি কেউ। আমার এই কবিতাটার নাম পৃথিবীর মৃত্যুতে কাঁদেনি কেউ। পৃথিবীর মৃত্যুতে কোথাও কাঁদেনি কেউ, কাঁদবার মতো কেউ ছিল না, কেবল আমরা যারা মঙ্গলে রয়েছি হাতে গোনা কয়েকজন মানুষ 5ই জুন পৃথিবীর জন্য শোক পাঠ করি। পৃথিবীর মতো সুন্দর গ্রহ কোনো কালে কোথাও ছিল না। সকালে টিয়ে পাখির ঠোঁটের মতো টকটকে লাল রং নিয়ে সমুদ্রের গর্ভ থেকে উঠে আসা সূর্য নারীর সিথির সিঁদুরের মতো রঙিন হয়ে সন্ধেবেলা ফের ডুবে যেত সমুদ্রে। গাছের মগডালে আকাশের খুব কাছে ছিল পাখিদের নৃত্য আর কাকুলি। জ্যোৎস্নায় রূপোর থালের চাঁদের মতো জ্যোৎস্নায় রূপোর থালের মতো চাঁদের দিকে তাকিয়ে প্রতিনিয়ত ছিল মানবের ভালোবাসার স্তোত্রপাঠ। ঘাসের বুকে শুয়ে কাদা মেখে কবিদের নিরন্তর শব্দ লুণ্ঠন, সেখানে প্রেমহীন মানুষের বুকেও শীতল পরশ বুড়িয়ে দিত মুক্ত হাওয়া। সৃষ্টির আদি থেকেই তো সব কিছু বদলে যেতে থাকে। শিশুরাও বড় হয়, শৈশব কৈশোর পেরিয়ে যৌবনে পদার্পণ করে, তারপর বৃদ্ধ। সব কিছুই তো একদিন বুড়ো হয়ে যায়, ঝরে যায়। চকচক ব্লেডেও একদিন ধুলো জমে, মরচে ধরে একদিন, ক্ষয় হয়ে যায় সব কিছু। সৃষ্টির আদি থেকেই তো সময়ের সাথে সব বদলাতে থাকে, সব কিছু রুক্ষ আর জীর্ণ হতে থাকে। শুধু ব্যতিক্রম ছিল আমাদের পৃথিবী, সে শুধু একচ্ছত্র সুন্দর হতে থাকে যৌবনবতী মেয়ের মতো। একসময় আমাদের বসবাসের পৃথিবী, আমাদের পিতামহদের পৃথিবী, তাদের পিতামহদের পৃথিবী, আমাদের সন্তান আর সন্ততিদের পৃথিবী, ঘাম রক্ত আর শ্রমের পৃথিবী। কলকল খলখল করে বয়ে যেত নদী, জ্যোৎস্নায় প্রেমিকের হাতে হাত রেখে সলজ্জ প্রেমিকার অবগাহন, তুমুল গর্জনে উথলে ওঠা সমুদ্রের ফেনা, শরীরে মাখামাখি। সে এক সুন্দর সময় ছিল, মাটির সাথে মানুষের নিবিড় সম্পর্ক ছিল। তারপর সময়ের স্রোতের বদলে বদলে যায় জীবন, বদলে যায় শৈশব কৈশোর যৌবনের গতিধারা। কবিও সময়ের কৃতদাস হয়ে ওঠে, ভুল জ্যোৎস্নায়, ভুল ভালোবাসায়। কবিতার শবদেহ যখন পচে গলে নিঃশেষ হয়ে যায়, আমরা প্রভু থেকে কৃতদাস হয়ে পড়ি। রাতারাতি আমাদের সব কিছু দখল করে নেয় ধাতব রোবটের দল। পশুর মল আর গলিত চর্বির মতো নষ্ট পানিতে ভরে যায় আমাদের নদ নদী সমুদ্র। ভোরের নরম কুয়াশাকে ড্যাগনের মতো গিলে খায় কারখানার ধোঁয়া। আমাদের জমিগুলো ক্রমেই অনাবাদী হয়ে ওঠে, মানুষের শাসন চলে যায় রোবটের হাতে। মানুষ হয়ে ওঠে ক্রমেই শৃঙ্খলিত পশু, অনাহারে নিপীড়নে ভয়ানক বিবর্ণ। বিশাল অট্টালিকাগুলো হয়ে ওঠে রোবটের নিবাস। পান্থশালা থেকে শুরু করে ঘরবাড়ি সব কিছুই, এমনকি নাসা, এমনকি জাতিসংঘ, এমনকি বিজ্ঞান একাডেমি, সব কিছুই চলে যায় রোবটের হাতে, যাকে একদিন নিজেই সৃষ্টি করেছিল এই মানুষেরা, নিজেদের আদলেই সৃষ্টি করেছিল এই যন্ত্র মানব। কি আর বিশ্বাস করবে
একদাই মানুষ সভ্যতার জন্ম দিয়েছিল, পানি থেকে সংগ্রহ করেছিল শক্তি, আবিষ্কারের নেশায় পাড়ি দিয়েছিল গ্রহ থেকে গ্রহান্তরে, চাঁদেও গড়েছিল বসতি, সময় যন্ত্রে চড়ে গিয়েছিল হাজার বছর অতীতে, ভবিষ্যতে গিয়েছিল। সত্যিই কি গিয়েছিল ভবিষ্যতে? জানি না সে সত্যিই গিয়েছিল কিনা, নাকি সারা জীবন মানুষ কেবল মিথ্যের বেসাত করেছে অথবা প্রকাশ করেনি ভয়ে। যখন মানব হত্যার কাজ শুরু হলো, ভিনগ্রহী কোনো প্রাণী নয়, মানুষেরই সৃষ্ট রোবটগুলোই যখন শুরু করলো ধ্বংসযজ্ঞ, সে এক দীর্ঘ কালো রাত। কৃত্রিম জ্যোৎস্নায় জন্ডিস রোগীর মতো দুর্বল তখন পাণ্ডুর পৃথিবী। প্রায় শুকিয়ে যাওয়া গুটি কয়েক বৃক্ষের সাথে কৃত্রিম বাতাসে দুলতে থাকে কৃত্রিম বৃক্ষ, রাত চড়া দু একটি পাখির সাথে গলা মেলায় রোবট পাখি। আর তখন শিশু থেকে শুরু করে বৃদ্ধদের লাশেও রক্তে ভরে যায় সমস্ত নালা। আর পৃথিবীর মৃত্যুতে কাঁদতে পারিনি কেউ, কাঁদবার মতো কেউ বেঁচে ছিল না। শুধু আমরা গুটি কয়েক মানুষ যারা বেড়ে উঠেছি মঙ্গলে, শুধু তারাই প্রতিবার 5ই জুন পৃথিবীর মৃত্যুর কথা, পৃথিবীর মানুষের কথা মনে করে, আমাদের পূর্বপুরুষের কথা মনে করে ডুকরে কেঁদে উঠি ভয়ানক বিপন্নতায়। এটা ছিল আমার প্রথম সায়েন্স ফিকশন কবিতা, যেটার নাম পৃথিবীর মৃত্যুতে কাঁদেনি কেউ, যেটা আমার মৃত্যুঘর বইতে রয়েছে। আর কবিতার বিষয়বস্তু আসলে অনেক জিনিসও হতে পারে, যেমন যে অনেকে ব্যক্তিগত অনেক বিষয় কবিতার মধ্যে নিয়ে আসে। আসলে কবিতা কোনো ব্যক্তিগত বিষয় নয়। অনেকে মানে মুখোশের আড়াল থেকে লেখা যায় বলেই, মানে আড়াল থেকে বেরিয়ে এসে লেখা যায় বলে কবিতা কিন্তু সৎ থাকে। প্রতিটা কবি কিন্তু সৎ, তার লেখা সৎ। ব্যক্তিগত জীবনে ওনার সততা নিয়ে প্রশ্ন থাকতে পারে, কিন্তু উনি যখন কোনো সৃষ্টিকর্ম করেন, সেটা কিন্তু পুরোপুরি সৎ। লেখকের কাছে এবং পাঠকের কাছেও বটে। উনি বুঝতে পারেন যে একজন কবি তার মনের ভিতর যে কথাগুলো রয়েছে সেটা যখন প্রকাশ করেন, সেটা একটা সততা দিয়েই প্রকাশ করেন। কবিরা কখনো মুখোশের ভিতর অবস্থান করেন না। কবিরা যখন কিছু লেখেন মুখোশের বাইরে এসে লেখেন। কিন্তু অনেক কবিতার ভিতর রহস্যময়তা থাকে। এটা কবি মনের রহস্যময়তা, এটা কবিতায় ফুটে ওঠে। এবং তখন একটা জিনিস আপনারা জানেন যে প্রতিটা মানুষের ভিতর একটা কবিতা আছে। কবিতা শুধু এমন নয় যে একটা আলোকোজ্জ্বল পথ দিয়ে কবিতা হেঁটে যাবে। কবিতার আলোকোজ্জ্বল তার পাশাপাশি একটি অন্ধকার আচ্ছন্ন যেটা ডার্কনেস, সেটাও কিন্তু থাকে। এবং এজন্যই যে আমরা জানি যে প্রতিটা মানুষের ভিতরে একই সাথে যেমন আলোর দিকে হেঁটে যাওয়ার একটা প্রবণতা থাকে, এবং একই সাথে তার মনের মধ্যে রহস্যময়তা এবং কিছু ছায়াময় দিক থাকে। এজন্যই মানুষ কবিতাকে এত বেশি পছন্দ করে। এবং কবিতা শুধুমাত্র প্রেমের বিষয় নয়, কবিতা শুধুমাত্র একটা উপলব্ধির বিষয় নয়, কবিতা শুধুমাত্র একটা আনন্দদায়ক বিষয় নয়। কবিতা কিন্তু অনেক সময় সমাজ বদলের একটা হাতিয়ার হয়। আমরা জানি যে 60 দশকের যে কবিরা যখন কবিতা লিখতেন, তারা কিন্তু একটা সমাজ বদলের, একটা স্বাধীনতা সংগ্রামের একটা স্বপ্ন তারা দেখেছিলেন, এবং তারা কিন্তু সেই স্বপ্ন পরে বাস্তবায়িত হয় স্বাধীনতা। তারা কিন্তু তখন স্বাধীনতার বিষয়ক অনেক কবিতা কিন্তু তারা লিখেছেন। আমাদের 30-এর দশকে, রবীন্দ্র পরবর্তী যে 30-এর দশকে যে কবিরা আছেন, বুদ্ধদেব বসু, সমর সেন, এই কবিরা, জীবনানন্দ দাশ, পরবর্তী জীবনানন্দ দাশ, এই যে কবিরা আছেন যাদের বলা হয় যে কল্লোল যুগের কবি, যে তারা কিন্তু বাংলা কবিতায় যে আধুনিকতার ছাপ যারা নিয়েছিলেন, রবীন্দ্রনাথ চিরকালীন তিনি আধুনিক, রবীন্দ্রনাথ তার সময়ের আধুনিক, রবীন্দ্রনাথ তার পরবর্তীতে আধুনিক, এবং রবীন্দ্রনাথ সবসময় আধুনিক থাকবেন। কিন্তু 30-এর দশকের কবিরা যে ভাবধারা নিয়েছিলেন, 40-এর দশকের কবিরা যাকে এগিয়ে নিয়েছিলেন, এবং 50-এর দশকের কবিদের আমরা যে দুঃখবাদী কবি বলি, যারা যেমন শামসুর রহমান, আমাদের যে প্রধান বাংলা ভাষার আধুনিক ভাষার প্রধান কবি শামসুর রহমান, আল মাহমুদ, সৈয়দ শামসুল হক, এরা সবাই 50 দশকের কবি। তারা কবিতার একটা দিক নিয়ে এসেছিলেন, 60 দশকে একটা দিক, 70 দশকে একটা, প্রতিটা দশকে কবিতা কিন্তু একটা দিক বদল করেছে। এবং বর্তমানে যারা লিখছেন সেখানেও আমরা দেখতে পাই যে অনেক কবিতা মানে এমন দিক বদল হয়েছে যে অনেক সময় আমরা এখন বর্তমানে পরাবাস্তবতার যে কবিতার দিকে কিন্তু অনেকে ঝুঁকে পড়ছে, এবং পরাবাস্তব জীবনের সাথে আমাদের আধুনিক জীবনেরকেও অনেক সময় আমরা মানে মিলিয়ে ফেলি। এবার আমি আমার লেখা একটা কবিতা, আসলে আমরা যখন, যেহেতু আমরা বাংলাদেশে বারবার আমাদের মাঝে বঙ্গবন্ধু
আসলে চলে আসে, এটা আসবেই। যে আমরা আসলেই এমন একটা গর্বিত জাতি, আমরা বাঙালি আসলে একই সাথে নন্দিত এবং নিন্দিত জাতি। নন্দিত এই কারণেই যে আমরা বঙ্গবন্ধুর মতো একটা জাতি পেয়েছি, আমরা সবসময় সংগ্রাম মুখর জাতি। এই জাতি ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা আন্দোলন, আপনার সমস্ত গণতান্ত্রিক আন্দোলনে এই জাতিকে কখনো রুখে দেওয়া যায় নাই। আবার নিন্দিত এই কারণে আমরা আবার আমাদের জাতির জনকে হত্যা করেছি। আমরা কত বড় মানে অকৃতজ্ঞ একটি জাতি। এই জন্য বাঙালি একই সাথে নিন্দিত এবং নন্দিত। তা যেহেতু ওই বঙ্গবন্ধুর কথা চলে আসে সবসময়, যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, তা আমি এই কবিতাটা আমি লিখেছিলাম বঙ্গবন্ধুর উপর 17ই মার্চে। এবং এটা লিখেছিলাম আমি যখন মেডিকেলে, বরিশাল মেডিকেল কলেজের আমি স্টুডেন্ট ছিলাম, আমি যখন সেখানে 3য় বর্ষের ছাত্র ছিলাম, তখন আমি লিখেছিলাম 17ই মার্চের কবিতা নামে একটি কবিতা। আমার এখনও মনে আছে যে তখন এরশাদ সাহেব ক্ষমতায় রয়েছে, উনি মিটিং মিছিল অপছন্দ করেন। যারা স্বৈর শাসক তারা স্বভাবতই মিছিল এবং জনগণের যেখানে ব্যাপক অংশগ্রহণ সেগুলো অস্বীকার করবে। তখন বাংলাদেশ ছাত্রলীগ সেখানে বরিশাল মেডিকেল কলেজে একটা মিছিলে আয়োজন করছিল। ঠিক তখন আমার এই কবিতার শব্দগুলো আমার মনের ভিতর উকি মেরে যায়। শব্দ তো আসলে ভেসে বেড়ায়, বাতাসেই ভেসে বেড়ায়। কবিরা অনেক সময় সেই শব্দকে আহরণ করেন, এই তার যে দিব্য দৃষ্টি দিয়ে সে আহরণ করেন এবং কোথায় কোন শব্দটা বসবে সেটা তিনি মুহূর্তে তিনি সাজিয়ে নেন। কারণ একটা শব্দের তো অনেক মিনিং থাকে, অনেক অর্থ থাকে, সেগুলোর ভিতর থেকে তিনি আসলে শব্দগুলোকে চয়ন করে নেন যে সেখানে আসলে কোন শব্দ বসাবেন। যাই হোক, 17ই মার্চের কবিতা আমি এখন পাঠ করে শোনাচ্ছি। এই দিনে, এই দিনেই, এই মিছিলের মতো সুন্দর দিনে তোমার জন্ম হয়েছিল পিতা। তোমার জন্ম না হলে আমরা দাঁড়ানোর মতো একখণ্ড ভূখণ্ড পেতাম না। তোমার জন্ম না হলে এদেশের ঘাস এত সবুজ হতো না। তোমার জন্ম না হলে এদেশের বৃক্ষের ডালে ডালে মন মাতানো সুরে কস্মিন কালেও কোনো পাখি গান গেত না। শোষিত পুরুষ, আমি তোমার কথাই বলছি। তোমার জন্ম না হলে আমরা বাংলা হরফে এত গুছিয়ে গুছিয়ে কথা বলার অধিকার পেতাম না। বিজয়ী পুরুষ, আমি তোমার কথাই বলছি। তোমার জন্ম না হলে আমরা রাজপথে আমাদের নিশানা ঊর্ধ্বে ওড়াবার এত সাহস পেতাম না। কালজয়ী পুরুষ, আমি তোমার কথাই বলছি। তোমার জন্ম না হলে আমরা দৃঢ় বিশ্বাসে শৃঙ্খল মুক্তির জন্যে কবিতা লেখার শব্দ পেতাম না। তোমার রৌদ্র বিচ্ছুরিত তর্জনীর মতো আমরাও সাহস ধারণ করেছি। তোমার উচ্চারিত শব্দের মতো আমরাও সাহস ধারণ করেছি। তোমার চোখের নিরন্তর মমতার মতো আমরাও কঠিন সাহস ধারণ করেছি। এই তোমার কবরের ঘাস ছুঁয়ে বলছি, এই তোমার পতাকার বুক ছুঁয়ে বলছি, এই তোমার রক্তের শপথ নিলাম। এই মিছিল দীর্ঘ হবে, এ মিছিল তোমার হৃদয়ের মতো প্রেমিক এবং সাহসী হবে। এ মিছিল তোমার হাসির মতো তরুণ এবং বিজয়ী হবে। এ মিছিল এগিয়ে যাবে তোমার রক্তক্ষরণের প্রতিবাদ জানাতে। এ মিছিল এগিয়ে যাবে পরগাছার মতো চেপে বসা শকুনের পাল বিনাশ করতে। এ মিছিল এগিয়ে যাবে তোমার সাহসী ছেলেদের হত্যার প্রতিশোধ নিতে। এই তোমার সংবিধানের পাতা ছুঁয়ে বলছি, এই তোমার 32 নম্বরের গা ছুঁয়ে বলছি, এই তোমার গুলিবিদ্ধ ছবির সৌরভ ছুঁয়ে বলছি, এই তোমার প্রিয় কবি রোমশ বুকে চুমু খেয়ে বলছি। 17ই মার্চের মতো প্রতিটা দিন উজ্জ্বল হবে, 17ই মার্চের মতো প্রতিটা দিন সুন্দর হবে, 17ই মার্চের মতো প্রতিটা দিন বিদ্রোহী হবে, প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত। এই দিনে শপথ নিলাম। তোমার দেশের মাটিতে হাত রেখে বলছি, তোমার নৌকর মাছ তুলে হাত রেখে বলছি, তোমার দেশের মানুষের বিপ্লব সম্পন্ন হবেই। তোমার দ্বিতীয় বিপ্লব বিস্ফোরণের শব্দে আমাদের মাটিতে আঁকড়ে বসা শকুনের দল নিশ্চিহ্ন হবেই। এই আমরা শপথ নিলাম, এই আমরা একত্রিত হলাম, এই আমরা এগিয়ে যাচ্ছি। কবিতাটা আসলে লিখেছিলাম 1987 সালের 17ই মার্চে। দীর্ঘদিন তখন আমরা আসলে জানতাম না যে কোনোদিন স্বৈরশাসকের পতন হবে, কোনোদিন আবার আমাদের যে মুক্তিযুদ্ধের যে সপক্ষের শক্তি, এবং আমাদের যে জাতির জনক তার কন্যা আমাদের এই দেশ শাসন করবেন, আমরা কখনো আসলে ভাবি নাই। তা এই কবিতাটা আজকে এই মুহূর্তে আমি আমার যে বর্তমানে জননেত্রী শেখ হাসিনা তাকে আমি উৎসর্গ করলাম। যেহেতু তিনি দীর্ঘ গণতান্ত্রিক সংগ্রামের মাধ্যমে আমাদের এই দেশে আমাদের যে গণতন্ত্রের যে ধারাটা তিনি ফিরিয়ে এনেছেন। আমার এই মুহূর্তে আমি আরেকটা কবিতা আমি পাঠ করতে চাচ্ছি। সেটা হলো, যেহেতু এটা শরৎকাল, শরৎই তো, আমার একটা বই, এটা আমার কবিতার বই, যারা আত্মহত্যা করেছিল। আমার এই কবিতার বইয়ে প্রথম কবিতা পুনর্জন্ম। এটা এক শরতের
প্রথম দিনে, এই বইটা আমার বেরিয়েছিল, আমার কবিতার বই তিনটা আছে, এটা 1917 সালে বেরিয়েছে। আমার মেডিকেল জীবনে আমার একটা বই বেরিয়েছিল, সেটার নাম হলো একজন স্বপ্ন পুরুষের কাছে মৃত্যুর অনুবাদ, কাব্যগ্রন্থ। আমি ইন্টার্নি শেষ করার পরে আমার একটা কাব্যগ্রন্থ বেরিয়েছিল, সেটার নাম এই হাত তোমাকেই ছোবে। আর এটা আমার তৃতীয় কাব্যগ্রন্থ, যারা আত্মহত্যা করেছিল। তো এটার যে প্রথম যে কবিতাটা, পুনর্জন্ম, এটা একটা আসলে প্রেমের কবিতাই বলা যায়। হ্যাঁ, আমি একটা পড়ে আপনাদের শোনাচ্ছি। শরতের মেঘের মতো ভেসে যাওয়া তুমি হঠাৎ আটকে গেলে সমুদ্রের ফেনায়। শরীরে এখনো জল ফড়িংয়ের গন্ধ, চুলে জমাট শ্যাওলার জাল। আমি তো বৃক্ষ নই, ঠিক ঠিক পৌঁছে যাব তোমার কাছেই। হৃৎপিণ্ড খুবলে খেয়েছ বহুবার, পাহাড় কামড়ে ঝুলে থেকেছি খসে যাওয়া পাথরের মতো। রোদ্দুরে ঝলসে গেতে বিভূষির শরীর, লাঙলের ফলা কি ভীষণ নরক যন্ত্রণা। কালো রক্তে ভিজে যায় মাটি আর ঘাস, মাঝ রাতে ঝাঁঝালো জ্যোৎস্নার পিচ্ছিল প্লাবনে ফের জেগে উঠি শাশ্বত পুরুষ। তুমি তো আগের মতোই আছো মহুয়া নারী, যেন শরতের মাতালে মেঘ ভেসে যাচ্ছ ওপারে, যেন দুরন্ত বালকের হাত থেকে সুতো কেটে ছুটে যাওয়া ঘুড়ি আকাশ বিদীর্ণ করে কোন জলপাই বনে যাও। আমি তো ওখানে নেই, ছিলাম না কোনো দিন। ঠোঁটে শূন্যতার ধুলো, আঙুলের শেকড়গুলো খরায় চৌচির। বৃষ্টি নামে না বহুদিন, বহুদিন বৃষ্টি নামে না। গলিত লাভার স্রোতে শুধু টকবক করে ফুটি। তোমার চোখ দুটো খুলে রাখো টেবিলে, মনে করো কানামাছি খেলার দিনগুলো। হাত বাড়ালেই পিচ্ছিল কাদার দোলা। আমি তো বৃক্ষ নই, এসো মন্থনে শুদ্ধ হই বিষণ্ণ যুগল। ধন্যবাদ। একজন গীতা উনি লিখেছেন যে মুজিবের কবিতা তাকে উজ্জীবিত করে, তাকে প্রাণবন্ত করে। আসলেই ঠিক, মুজিব আমাদের অহংকার, আমাদের উনি যে আধুনিক যে বাংলাদেশ উনি গড়েছিলেন, মানে বাংলাদেশের প্রতিষ্ঠাতা উনি, যে আধুনিক বিশ্বে একজন মহান নেতা। আমাদের যে ফিদেল ক্যাস্ট্রো, কিউবার নেতা, ওনাকে সম্পর্কে বলেছিলেন যে আমি হিমালয় পর্বত দেখিনি, কিন্তু শেখ মুজিবকে দেখেছি। তার এই একটা কথাই, যে শেখ মুজিব বঙ্গবন্ধু জাতির পিতা আসলে কে, কী ছিলেন, সেটা তার একটি কথার মাধ্যমেই আসলে এটা বোঝা যায় যে আমি হিমালয় পর্বত দেখিনি, আমি শেখ মুজিবকে দেখেছি। আর একজন উনি বলেছেন যে উনি ছড়া শুনতে চাচ্ছেন, যে ছড়া আসলে ছড়া তো আমাদের কি বলে, আমাদের এই কবিতারই একটা অংশ ছড়া। যদিও একসময় এই যে ছড়া কবিতা, যে মানুষের যে ঝংকারের মাধ্যমে মানুষ যখন যে কিছু বলতেন, অনেক সময় ছড়ার মাধ্যমে কিন্তু অনেক সময় বলতেন। অনেক সময় ছড়া কোনো অর্থ বহন করতো না, হ্যাঁ, যে শুধু মিলিয়ে মিলিয়ে বললেই সেটা ছড়া হয়ে যেত। কিন্তু আধুনিক যুগে, এখনকার যুগে ছড়ার একটা কিন্তু অনেক মিনিং আছে। এবং ছড়া এখন শুধুমাত্র একটি শাখা প্রশাখা নয়, ছড়া অনেক সময় একটা বিশেষ বাংলা সাহিত্যে একটা বিশেষ অবস্থান নিয়েছে। এবং এই ছড়া আমরা যদি দেখি, এটা কিন্তু ছড়া কিন্তু 250 বছরের পুরানো, এই যে বাংলা ছড়া। এবং এই যে আর যে ছড়ার সাথে তো শিশু সাহিত্যের সবসময় একটা যোগসাযোগ রয়েছে। শিশু সাহিত্য আমরা যে বলি, অনেকে এটা শিশু সাহিত্য বলতে অনেকে একটু বোধ করেন, নাকি অনিচ্ছুক প্রকাশ করেন। আসলে অনিচ্ছুক প্রকাশের কিছু নাই। শিশুদের জন্য, বিশেষ করে 6 থেকে 10 বছর বয়সী শিশুদের জন্য যেগুলো লেখা হয় সেগুলো শিশু ছড়া। আবার অনেকে বলেন যে শুধু 6 বছর না, 16 বছর বয়স পর্যন্ত লিখলে শিশু ছড়া। এবং এই শিশু সাহিত্য নামটা কিন্তু দিয়েছিলেন আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু শিশু সাহিত্য এই শব্দটাকে নিয়েছিলেন। এবং একসময় এই যে কি বলে, শিশু সাহিত্য বলতে আমরা সবসময় নীতি কথা বুঝতাম, হ্যাঁ, যে এবং আপনারা জানেন যে অনেক আগে নীতি বাক্য নামে একটা বইও বেরিয়েছিল, যেটা শিশুতোষ। হ্যাঁ, এটাকে শিশু সাহিত্যের মূল উপাদানই ছিল নীতি বাক্য, কিন্তু রবীন্দ্রনাথ এটাকে চেঞ্জ করেন, পরিবর্তন করেন। হ্যাঁ, রবীন্দ্রনাথ অনেক কিছুই পরিবর্তন করেছেন, আমাদের কবিতার ক্ষেত্রে বলেন, গল্পের ক্ষেত্রে, উপন্যাসের ক্ষেত্রে, হ্যাঁ, আমাদের গানের ক্ষেত্রে অনেক কিছুই তো রবীন্দ্রনাথই তো সব দেখিয়ে দিয়ে গেছেন। রবীন্দ্রনাথ তো নিজেই এক মহাবিশ্ব। হ্যাঁ, এবং তিনি এই ছড়া সাহিত্যের দিক দিয়েও তিনি আধুনিকতার যে ধারা নিয়ে এসেছিলেন, এবং শিশু সাহিত্যের নামটা দিয়ে
দাঁড়িয়ে এবং শিশুদের জন্য লেখার জন্য যিনি একটা আধুনিক একটা ধারা প্রবর্তন করেছিলেন, সেখান থেকে আমরা এই ছড়াগুলো আমরা পাই। এবং শিশুদের জন্য আরেকটা কথা, শিশুদের জন্য যারা লেখেন তাদের কাছে আমরা বই প্রকাশ করেন, বিশেষ করে তাদের কাছে অনুরোধ থাকবে যে বিগত দিনে আমরা দেখেছি শিশুর বইগুলো যে সুন্দর সুন্দর যে চিত্র দিয়ে এগুলো বের করা হয়, এবং অনেক আমি বর্তমানে কিছু বই দেখেছি এর মধ্যে কোনো চিত্রই নাই। শিশুকে আসলে আকৃষ্ট করে শুধু লেখা না, তার সাথে চিত্র থাকতে হয় শিশুর। একসময় আমাদের হাশেম খান, রফিকুন নবী, তারা বিভিন্ন সময় অনেক অনেক ছবি আঁকতেন, যে আমাদের কাইম চৌধুরী, তারা শিশুদের বইয়ের সাথে অনেক ছবি আঁকতেন এবং সেই ছবিগুলো শিশুদেরকে এত সুন্দরভাবে আকৃষ্ট করতো যে লেখা এবং ওই ছবি মিলিয়ে তারা পড়তো এবং সেগুলো যে তারা মনের মণিকুঠায় তাদের ঠাঁই পেয়ে যেত এবং অন্তঃস্থ শেখে যেত। আমরা ছোটোবেলায় যাদের লেখা পড়েছি তাদের কথা কিন্তু এখনও আমাদের মনে আছে। তাই বর্তমানে যে প্রকাশকদের কাছে আমার অনুরোধ থাকবে যে তারা যখন বই প্রকাশ করবেন শিশু বিষয়ক, সেখানের জন্য প্রচুর তারা ছবির ব্যবস্থা করেন, এইগুলা। আর আমাকে ছড়া বলার জন্যে অনেকে বলছেন, আমি জানি না আমার এই বইয়ের মধ্যে আসলে ছড়া আসে কিনা। আমার যে ছড়ার এইগুলো আমি আসলে রেখে আসছি আমার চেম্বারে, আমি একটা ছড়াচ্ছি। এটা ঠিক ছড়া নাই, এটা একটা কবিতা, কিন্তু ছড়ার ঢঙে লেখা। এটা হলো অবিনাশী পংক্তিমালা, আমার এই বইতে যারা আত্মহত্যা করেছিল। যখন তখন প্রেমের কথা অমন করে বলতে নেই, প্রেম নিয়ে দুটি মনের বাড়াবাড়ি করতে নেই, ভালোবাসার মানুষটিকে গভীরভাবে সন্দেহের দোলায় চড়ে অমন কষ্ট পেতে নেই, ভালোবাসলে পরস্পরের খুব কাছে আসতে নেই, অতীত নিয়ে দুজনের কোনো কথা বলতে নেই, সমুদ্রের কাছে গেলে তীরে বসে থাকতে নেই, উথাল পাথাল জ্যোৎস্নায় গায়ে কাপড় রাখতে নেই, গোলাপ কুড়ি হাতে নিয়ে কাটার কথা তুলতে নেই, পিতা যদি স্বৈরাচার হয় তার অধীনে থাকতে নেই, অন্ধকারে পথ ভুলে অন্য গ্রহে ঢুকতে নেই, প্রিয়জন ছেড়ে গেলে তার স্মৃতি রাখতে নেই। একটা ছিল। আর আমার ছড়া আসলে এই বইয়ের আমি আসলে ভুলে গেছি এইগুলো আনতে, আমার মুখস্থ আসলে নেই তো। যাক, সাথে আমি আসলে সরাসরি চেম্বার থেকে চলে এসেছি এখানে। একটা জিনিস আমি বলি যে যেমন আধুনিক কবিতা নিয়ে আমি যখন পড়ছিলাম, যে আমাদের যে আধুনিক কবিতার কথা চলে আসলে আমাদের যেমন শামসুর রহমান, আল মাহমুদ, নির্মলেন্দু গুণ, মহাদেব সাহা, এই কবিগুলো তো নাম চলে আসে সবসময়। এবং বর্তমানে তো প্রধান কবি এখন নির্মলেন্দু গুণ, আমাদের শামসুর রহমানের পরেই আমরা ধরতে পারি যে বর্তমানে নির্মলেন্দু গুণই আমাদের একজন প্রধান কবি। হ্যালো, যে তার যে বিশেষ যে কিছু কবিতা, যেমন আমি আজকারও রক্ত চাইতে আসিনি, কিংবা স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো, এটা সারা জীবন মানুষের মনে এই কবিতাগুলো সবসময় দোলা দিয়ে যাবে। আর শামসুর রহমানের যে স্বাধীনতা তুমি কবিতা, এবং শামসুর রহমান কবিতা যারা লেখেন, কবিতা যারা পড়েন, তারা তো অবশ্যই শামসুর রহমানকে আত্মস্থ করবেন, সৈয়দ শামসুল হককে আত্মস্থ করবেন। এরা আমাদের প্রধান গুণ রয়েছে। আর আমাদের বাংলাদেশের বাইরে, যেটা শুধু বাংলাদেশের বাইরে বলে ভুল হবে, মানে বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গ এবং সারা কথা আমার বলতেই হয়। আমরা ব্যক্তিগতভাবে প্রতিটা ক্ষেত্রে সে কবির কাছে ঋণী। উনি সুনীল গঙ্গোপাধ্যায়। সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা, যারা আধুনিক কবিতা লেখেন এবং আধুনিক কবিতা পড়েন, যারা আধুনিকতাকে যারা ধারণ করেন, তাদের সুনীল গঙ্গোপাধ্যায় কিন্তু আপনার পড়তেই হবে। কারণ সুনীল এমন অনেক সময় চিন্তা ভাবনা না করেই কবিতা লিখে ফেলতেন, এবং সেই কবিতা এমন এক অবস্থা সাহিত্যকে নিয়ে গেছেন যেটা আসলে এই বাংলা সাহিত্য তার কাছে ঋণী হয়ে থাকবে। যেমন আমি কীরকমভাবে বেঁচে আছি তুই এসে দেখে যা নিখিলেশ, এই কি মানুষ জন্ম, নাকি শেষ পুরোহিত কঙ্কালের পাশা খেলা। কিংবা এরকম আছে যে ভ্রু পল্লবে ডাক দিলে দেখা হবে চন্দনের বনে। তার এই যে কবিতাগুলো,
হ্যাঁ, আমরা ছোটোবেলায় আমরা পড়েছি তার কেউ কথা রাখেনি, মনে হয় ওই সময় এমন কোনো মঞ্চ নাই যেখানে তার সুনীলের কেউ কথা রাখেনি কবিতা আবৃত্তি করা না হতো। এবং এই সুনীলকে বাদ দিয়ে আসলে আধুনিক কবিতা এটা হয় না। এবং এমন কোনো কবি নাই যে এইরকম কিছু শব্দ, সুনীলের কিছু শব্দ আছে যেগুলো আসলে লিখতে পারে, এরকম অনেক কবি আছে যারা আসলে লিখতে পারে। সুনীলের মতো আসলে সুনীলের তুলনা সুনীল গঙ্গোপাধ্যায় একাই। এই জন্য আমি বলি যে যারা আধুনিক কবিতা লিখতে চান তারা সুনীল গঙ্গোপাধ্যায়কে তাদের পড়তে হবে। হ্যাঁ, উপন্যাসের কথা বলছি না, আমি কবিতার কথা বলছি। কবি সুনীল গঙ্গোপাধ্যায়, উপন্যাসের সুনীল গঙ্গোপাধ্যায় কিন্তু আলাদা, কবিতার সুনীল গঙ্গোপাধ্যায় আলাদা। ব্যক্তি একই কিন্তু দুজনের সত্তা দুরকম। হ্যাঁ, যে কবি যখন সুনীল গঙ্গোপাধ্যায় তিনি বাংলা কবিতার যে উনি কত উপরে নিয়ে গেছেন আধুনিক কবিতাকে, এটা আসলে এটা আসলে আমরা চিন্তা করতে পারি না। যাই হোক, আমি এখন একটা কবিতা শোনাবো, সেটা হলো আসলে বেশি বোধহয় আমার একটু প্রেমের কবিতাটা শোনানো হচ্ছে না, অনেকে প্রেমের কবিতা শুনতেও চাচ্ছেন। হ্যাঁ, যাই হোক, আমি তাহলে এটা প্রেমের কবিতাই আমি লিখেছিলাম বেশ আগেই। এটা শান্তার চোখ কবিতাটা, এটা আমি শোনাই। শান্তার চোখ, এটা আমি উৎসর্গের জায়গায়, কবিতাটা উৎসর্গের জায়গায় আমি লিখেছিলাম। এটা আসলে এভাবে উৎসর্গ একসময় একটা প্রচলিত একটা ধারা ছিল যে কাউকে না, হ্যাঁ, এভাবেই আমি লিখেছিলাম যে শান্তার চোখ, এখানে আমি উৎসর্গের জায়গায় লিখেছিলাম মূলত কেউই ফেরে না, শব্দের বিপরীতে হেঁটে যায় সবগুলো লাশ। এটা ছিল আমার উৎসর্গ জায়গায় লেখা। শান্তার চোখে একজোড়া কবিতা ঘুমিয়ে আছে, আমি তাকে জাগাতে চাই না কিছুতেই। চোখ হলো পৃথিবীর শিল্প, চোখ হলো মানুষের গল্প, চোখ হলো শামসুর রহমানের মাতাল ঋত্বিক, চোখ হলো একজন সব্যসাচী লেখকের অন্তর্গত কিছু স্তব্ধতার অনুবাদ। শান্তার চোখ অন্ধকারে হঠাৎ আলো জ্বলে উঠবার মতো বিস্ময়, শান্তার চোখ প্রতিবাদী কবি রক্তের মতো সাহস, শান্তার চোখ পক্ষপাতহীন ভালোবাসার মতো নির্লভ স্লোগান। চোখ হতে পারে প্রথম প্রেমের দোদুল্যমান রোমাঞ্চ, চোখ হতে পারে নৌকার খোলে একটি রূপালী মাছের রাত্রি যাপন, চোখ হতে পারে ভূমিহীন কৃষকের ব্যর্থতার তুমুল উল্লাস। শান্তার চোখ কিছু মৌন ভাষা, শান্তার চোখ কিছু রুদ্রমালা। চোখ ভালোবাসা হয়নি তাকে, মানুষ কেমন আছে, কেমন থাকে মানুষ, ওই তো আকাশে 7টা কবুতর, কবুতরের সঙ্গম কেমন শর্তহীন অনাবিষ্কৃত লালসা। চোখ এসো নিস্তব্ধতার আগুনে আমরা দগ্ধ হই, এসো ইস্তেহার বিলি করি পটিপারি কামগ্ধতার, এসো যৌবনোদ্ভেদ শুশ্রূষা সম্পন্ন করি পরিপূর্ণ ভালোবাসায়। চোখ লজ্জার সম্ভ্রম খুলে এসো নগ্ন হই, সূর্যের মতো নগ্ন রক্তে ঘুরে ওড়ায় এসো, বৃক্ষের শেকড় খুঁজি, মানুষও দুঃখ পায়, মানুষেরও দুঃখ আছে। চোখ বৃষ্টিহীন কেটে যাচ্ছে সমূহ সময়, শোকাহত সন্ধ্যায় আমাদের প্রেমিকেরা ভীষণ হাসছে, ধুত্তুরি ছায় আতপোড়া নগ্নতায় শরীরের নরম ছায়া কোথায় লুকিয়ে থাকে। শান্তার চোখে এক বিচিত্র গোলাপের জন্ম, কবিতার সুগন্ধ। শান্তার চোখ পাথরের মতো চিরন্তন প্রতিবাদ, প্রত্যাবর্তনশীল হরিণ স্বপ্ন। শান্তার চোখে পরাবস্তুর মতো আকর্ষণ, আলো এবং অন্ধকার। শান্তার চোখে একজোড়া কবিতা ঘুমিয়ে আছে, আমি তাকে জাগাতে চাই না কিছুতেই। কেননা কবিতা বিচিত্রতার অনুবাদ, শান্তার চোখ সেই শক্তি। কেননা কবিতা শব্দের অহংকার, শান্তার চোখে সেই প্লাবন। কেননা কবিতা পরিশুদ্ধ মানুষের বজ্রবোধ, শান্তার চোখ সেই উল্লাস। এটা এমন একটা প্রেমের কবিতা গেল। আবার অনেক সময় আমি কিছু ওই ভিন্ন ধরনের কবিতাও লিখেছি। হ্যাঁ, যেমন আমি কিন্তু ভৌতিক কবিতাও লিখেছি। হ্যাঁ, যেটা আসলে অনেকে জিজ্ঞেস জানতে অনেকের কাছে হতে পারে যে ভৌতিক কবিতা আবার কী জিনিস। হ্যাঁ, ভৌতিক কবিতা আসলে যে আমরা যেমন কবিতায় অনেকে কেউ যদি রাজনৈতিক বিষয় নিয়ে কবিতা লিখতে পারে, হ্যাঁ, যে কেউ যদি চলমান বিষয় নিয়ে কবিতা লিখতে পারে, তাহলে ভৌতিক বিষয়গুলো নিয়ে কবিতা লিখতে পারবেন না কেন? হ্যাঁ, আমি এই ধরনের একটা ধারণা নিয়ে আমি ভৌতিক কবিতা লিখেছিলাম। কিন্তু যেমন আমরা গল্প লিখি ভৌতিক, হ্যাঁ, যেমন আমরা ভূতের একটা
কি বলে যে উপস্থিতি আমরা বিভিন্ন ভৌতিক গল্পে আমরা দেখতে পাই, রহস্য গল্পে দেখতে পাই, কবিতার মধ্যে একটা ভূতের উপস্থিতি থাকলে কেমন হয়। এই চিন্তা নিয়ে আমি বেশ কিছু লিখেছি, হ্যাঁ, এবং সেখানে আমি ওই নাম দিয়েছিলাম, কবিতার শিরোনামগুলো ছিল একই শিরোনামে, ট্রেনের কামরায় ভূত। এবং ট্রেনের কামরায় ভূত 1, 2, 3, 4, 5, 6 এভাবে ট্রেনের কামরায় ভূত আমার অনেকগুলো কবিতা আছে। হ্যাঁ, যে এটা আসলে মূলত আমি এই ভৌতিক বিষয়গুলোর সাথে আমি সমসাময়িক রাজনীতির একটি বিষয়টাকে আমি সংযোগ করেছি। হ্যাঁ, যে অনেক সময় যে এটা একটা রূপক ভাবে আর কি, কবিতায় অনেক সময় রূপক চলে আসে। আমি ওই বিষয়গুলোকে আমি লিখেছিলাম। যারা আসলে ট্রেনের কামরায় ভূত এই শব্দটা অনেকের পরিচিত হতে পারে, আমাদের যে বিশ্ব সাহিত্যে লর্ড হ্যালিফ্যাক্স, হ্যাঁ, যে এই ট্রেনের কামরায় ভূত নামে একটা গল্প লিখেছিলেন। হ্যাঁ, যে এবং সেখান থেকে এই নামটি নিয়ে বাংলা নামটা আমি নিয়েছি, ট্রেনের কামরায় ভূত নিয়ে আমি এই কবিতা আমি সাজিয়েছিলাম। এর একটা কবিতা আমি শোনাই, তাহলে অন্তত একটা ভিন্ন স্বাদের পাওয়া যাবে যে ভৌতিক বিষয় নিয়ে যে কবিতা আসলে কেমন হয়। আমি দুটো কবিতা শোনাই। একটা হলো ট্রেনের কামরায় ভূত। এটা আমি লিখেছিলাম যে যখন এই আমাদের যে নতুন সরকার যে গঠন হয়েছিল, নতুন মন্ত্রিসভা। আগের মন্ত্রিসভায় আপনারা জানেন যে আমাদের ট্রেনের যে রেলমন্ত্রী ছিলেন মুজিবুল হক, অত্যন্ত দক্ষতার সাথে তিনি রেলের যে মন্ত্রিত্ব পালন করেছেন মুজিবুল হক। তিনি যখন দ্বিতীয় মন্ত্রিসভা যখন গঠিত হয়, তিনি যখন ওই মন্ত্রণালয় থেকে বাদ পড়েন, নতুন আরেকজন হয়, তখন এটা আমি লিখেছিলাম। লর্ড হ্যালিফ্যাক্সের কাহিনীটা জেনেই ট্রেনে উঠি। কুয়াশায় পরিণত হওয়া লোকটি বলেছিল, মুজিবুল হক যেদিন থাকবে না খুব সমস্যা হবে ট্রেন সামলাতে, এদের সময় জ্ঞান খুব কম। ধুর, আমি মনে মনে বলি, ভূতফুতে বিশ্বাস নেই। লোকটা হাসে, কানের কাছে মোচড়ায় পাকা চুল। এখানে কোনো গোয়েন্দা নেই জেনেও নিশ্চিত, তবু পেছনে ফিরি, কিনি সংবাদপত্র, দেখি ডেডলাইন একদিন আগের। লোকটা ট্রেন থেকে কখন নেমে গেছে বুঝিনি, শূন্য আসনে পা মেলে বসে থাকি। এটা একটা ট্রেনের কামরায় ভূতের একটা কবিতা। ট্রেনের কামরায় ভূত শিরোনামে আর একটা কবিতা আমি একটু শুনে তারপর অন্য প্রসঙ্গে আমি যাচ্ছি। সময় পক্ষে ছিল না বলে একদিন পালিয়ে গিয়েছিল সুবোধ। সময় সবসময় সবার পক্ষে থাকে না। দেয়ালে কারা যেন অন্ধকারে লিখেছিল এইসব সাদাসিধে কথা। সুশীলরা বলেন, অন্ধকারে কিছু লিখলে সেটা ধরতে নেই, কখনো মানতেও নেই। কেবল ভূতেরাই লেখে অন্ধকারে, মানুষ লেখে না। গভীর রাতে ভূতের বাচ্চারা আঁকাবাঁকা হাতে অদ্ভুত সব ছবি আঁকে দেয়ালে, যার কোনো মাথা মুন্ডু নেই। আমি বিশ্বাস করেছি সেই কথা। সুশীলদের কথা বিশ্বাস না করলে পাপ হয়। পরম তৃপ্তিতে ঘুমিয়ে থেকেছি রাতে, এমনকি দিনেও। যার যা খুশি লিখুক বানিয়ে, মন ভরে আঁকুক ছবি। বিকেলে কমলাপুর রেল স্টেশনে দাঁড়িয়ে বাদাম খাই। দুজন লোক আলাপ করছিল এক বোকা ম্যাজিস্ট্রেটের কাহিনী, যে সম্প্রতি চলে গেছে শহর ছেড়ে। লোক দুটোকে পাশ কাটিয়ে আমি ট্রেনে উঠি। নির্জন কামরায় পড়ে থাকে কিছু লেবুর খোসা, ভাঙা সেলফি স্টিক আর একটি কালো ওভারকোট। যে সম্প্রতি চলে গেছে শহর ছেড়ে, আমি আবার বলছি, যে সম্প্রতি চলে গেছে শহর ছেড়ে। লোক দুটোকে পাশ কাটিয়ে আমি ট্রেনে উঠি। নির্জন কামরায় পড়ে থাকে কিছু লিচুর খোসা, ভাঙা সেলফি স্টিক আর একটা কালো ওভারকোট। ওভারের নিচে ছ্যাবড়ানো এক পরিচিত মুখ। আমি চমকে সরে যাওয়ার আগেই সে দেখে ফেলে আমাকে, হাসে কিক করে। মনে পড়ে বছর 4 আগে ট্রেনের কামরায় এই ব্রহ্মচারী ভূত আমাকে বলেছিল, মরে গেলেও জীবনে সত্য বলবি না, সত্য বললে অনেক বড় ক্ষতি হয়ে যায়। আমি তখন বিশ্বাস করিনি তার কথা, জানতাম না রূপকথার সত্য সর্বদা হেরে যায় বাস্তবের গর্ধব দূতের কাছে। যাই হোক, আমি ওই ভূত বিষয়ক অনেক কবিতা লিখেছি, আমি আর শোনাচ্ছি না। তবে এখানে একটা কথা আমি বলে রাখি, যে আমাদের বর্তমানে যে করোনা পরিস্থিতি যে ঘটছে, এবং আমাদের অনেক মানুষ এই যে বাংলাদেশে দেখেন যে মৃত্যুর হার 4,500 ছাড়িয়ে গেছে। হ্যাঁ, এটা কিন্তু অনেক আসলে মৃত্যুর হার। এটা আমাদের নিজেদের
যে গাফিলতি রয়েছে, যে করোনা আক্রান্ত হওয়ার বিষয়ে নিজেদের কিছু গাফিলতি রয়েছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা 31 দফা উনি দিয়েছিলেন, সে 31 দফা আমরা আসলে নিজেরা মান্য করছি না। যদি নিজেরা মান্য করতাম তাহলে আমাদের যে বাংলাদেশে যে করোনা আক্রান্ত হার অনেক আমরা কমিয়ে আনতে পারতাম। যদি এখন একটি স্থিতিশীল অবস্থার মধ্যে আছে, এবং তারপরেও দেখেন যে অনেক বড় বড় মানুষ এই করোনাতে আক্রান্ত মারা গেছেন। আমাদের জাতীয় অধ্যাপক প্রফেসর এমেরিটাস এই যে আমাদের আনিসুজ্জামান স্যার, উনি মারা গেলেন করোনা আক্রান্ত হয়ে। গতকাল ওয়াসার যে চেয়ারম্যান বোধহয় উনি মারা গেলেন। এরকম যে আমাদের অনেককে আমরা হারিয়েছি। আমরা ছড়াকার এবং লেখক আলম তালুকদারকে আমরা হারিয়েছি। তা আমাদের ডাক্তারদেরও, আমরা যারা ডাক্তারি পেশায় জড়িত, আমাদের অনেক ডাক্তার এই করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন, এবং তারা মূলত আক্রান্ত হয়েছেন বিশেষ করে এই রুগীদের সেবা দিতে যে, এবং রুগীদের সেবা করতে গিয়ে সেখান থেকেই তারা আক্রান্ত হয়েছেন। তা আমাদের এরকম একজন ডাক্তার মনোয়ার, মাহমুদ মনোয়ার, উনি একজন স্বাধীনতার চিকিৎসক পরিষদ, চিকিৎসকদের একটা সংগঠন, সেটার উনি সক্রিয় কর্মী ছিলেন, এবং চিটাগাংয়ের উনি তখন ছিলেন। উনি করোনা আক্রান্ত হয়ে মারা যান। আমি তখন চেম্বারে ছিলাম, চেম্বারে আমার রুগী দেখা শেষ, এবং যখন তার মৃত্যু সংবাদ আমার কাছে পৌঁছালো, আমি ভীষণভাবে ব্যথিত হলাম। আমার ফেসবুকেও সে আমার বন্ধু তালিকায় ছিল, এবং তাৎক্ষণিক আমি সেই মনোয়ারকে নিয়েই আমি একটা কবিতা লিখি। যদিও এটা একটা ব্যক্তিগত বিষয় হয়ে যাচ্ছে মনোয়ার, কিন্তু এই মনোয়ারই ধারণ করে আছে তো অনেক ডাক্তার, এবং অনেক ডাক্তারের বাইরে যারা এই করোনাতে মৃত্যুবরণ করেছেন সবাইকে তো সে ধারণ করেছে, তাই না? এই মনোয়ার। তা আমি সেই কবিতাটা আমি শোনাচ্ছি। কবিতাটার নাম হলো মনোয়ার তোর জন্যে। মিছিলের সারিতে তোকে দেখে দ্রুত এগিয়ে যাচ্ছিলাম তোর দিকে, মাহমুদ মনোয়ার। এই অবেলায় কিসের মিছিল? কতদিন মিছিল দেখি না। শিরীষ গাছের মতো লম্বা মিছিল, পাতার ঘন বুননের মতো ঠাসা মিছিল, মানুষের পরিশুদ্ধ পদশব্দ শুনি না কতদিন। পাশাপাশি ঘামের গন্ধ, নিঃশ্বাসে বিশ্বস্ততা, বাদামের খোসা মারিয়ে ঘিলু ফাটা রোদ্দুরে অনির্বাণ আকাশের দিকে হেঁটে যাওয়া, আহা সে কতদিন। হোঁচট খেয়ে থেমে যায় মুহূর্তে বিবর্ণ মুখগুলো দেখে, তোর মুখ দেখে। এ কিসের মিছিল? কোন মিছিল? মানুষগুলো সাদা কাপড়ে মোড়া, নিঃশব্দে ঠোঁট নাড়তে নাড়তে হেঁটে যাচ্ছে সুড়ঙ্গ পথের দিকে। কাউকে কি অভিশাপ দিচ্ছে তারা? কাকে? নাকি নিজেদেরকেই? চীনা মানুষগুলো সব অচেনা, পিতার মুখও বদলে যায়। কা পুরুষের মতো ভয়ে উল্টো পথে দৌড় দিই আমি। আমাকে ঘিরে ফেলে কয়েকটি কুকুর, মুখে লালা ঝরে লোভে। ওরা বুঝে উঠতে পারেনি আমি জীবিত একজন। ধন্যবাদ। এটা আসলে যারা করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন, এই কবিতা আমি তাদেরকে উৎসর্গ করলাম। এবং বর্তমানে আপনারা জানেন যে এই করোনা বিশ্বব্যাপী যে মহামারী সমস্ত পৃথিবীকে লণ্ডভণ্ড করে দিয়েছে। আমাদের উচিত যে সবার সতর্কতার সাথে থাকা, এবং বাইরে যখনই বের হবেন তখন একটি মাস্ক আপনি অন্তত পরে বের হবেন। একটি মাস্ক কিন্তু একজনকে সুরক্ষা দিতেও কিন্তু পারে না, আসলে ডবল মাস্ক পরলে সবচেয়ে ভালো। এবং আপনি জানেন যে আপনি পোশাক পরিচ্ছদের দিকে আপনি পিপি পরলেন কিনা সেটা কোনো বিষয় না। আপনি যদি আপনার নাক, মুখ, চোখ এই তিনটা জিনিস আপনি সুরক্ষিত অবস্থায় রাখতে পারেন, তাহলে করোনা আপনাকে কিন্তু আক্রমণ করতে পারবে না। কারণ করোনা মূলত আক্রমণ করে আপনার শ্বাসনালীকে। এটা আমি বলছি এই কারণে যে আমাদের আসলে, যেহেতু আমি একজন ডাক্তার, আমার এই প্রোগ্রামের ভিতরে আমি করোনার বিষয়টা আমি বলে ফেলছি, এবং এটা আমি আশা করি, কারণ আমি যখন রাস্তায় বের হই আমি দেখি যে ঢাকা শহরে এবং টোটাল বাংলাদেশে অন্তত 80% লোক মাস্ক ব্যবহার করেন না। এটা কিন্তু আমরা নিজেদের সর্বনাশ নিজেরাই করছি। আপনার করোনা নেই, ভালো কথা, কিন্তু আপনি মাস্ক ব্যবহার করছেন না, এতে অন্য যার করোনা রয়েছে সে মাস্ক ব্যবহার করছে না, তার থেকে আপনার কাছে কিন্তু সংক্রমিত হতে পারে। আর বর্তমানে করোনা আপনার জানি যে অনেক কিন্তু উপসর্গবিহীনভাবে অনেক মানুষের ভিতর, এই যে আমি বসে আছি আমার ভিতর কিন্তু উপসর্গবিহীনভাবে করোনা বাস করতে পারে। প্রথম দিকে করোনা হলো আপনার জ্বর, এই যে ঠান্ডা কাশি যেটা বলে, শ্বাসকষ্ট, এইগুলো উপসর্গ নিয়ে আবির্ভূত হতো। এখন কিন্তু অনেকের মাঝে এই করোনার এই চিহ্নগুলো কিন্তু নেই, অনেকের কোনো উপসর্গ নেই, কিন্তু তার সংস্পর্শে এলে, তার হাসি কাশির আওতার ভিতরে এলে অন্য একজন কিন্তু এই করোনা আক্রান্ত হবে, এবং তার কিন্তু উপসর্গ থাকবেই। সুতরাং আপনাদের এই বিষয়গুলো মনোযোগ সহকারে
আপনাদের এটা মেনে চলতে হবে, নিজে মাস্ক পরতে হবে, আপনার পরিবারের লোকজনকে মাস্ক পরতে হবে, এবং রাস্তায় যে লোকটাকে আপনি মাস্ক পরতে দেখবেন না তাকে মাস্ক পরতে উদ্বুদ্ধ করতে হবে। যদি আপনি মাস্ক থাকেন তাহলে করোনা আপনাকে আক্রমণ করতে পারবে না। আর যেহেতু এখন যে আপনি রোদে মানুষ কম যায়, হ্যাঁ, এবং শরীরের ভিটামিন ডি সরাসরি কমে যাচ্ছে, সুতরাং আপনার ভিটামিন ডি সাপ্লিমেন্টটা আপনি অন্তত সপ্তাহে একটা করে আপনি খাবেন বয়স অনুসারে। হ্যাঁ, যারা এই প্রাপ্তবয়স্ক 20 বছরের উপরে তারা 40,000 ইউনিট করে সপ্তাহে একটা খাবেন, আর যারা 20 বছরের নিচেই, হ্যাঁ, তারা 20,000 ইউনিট করে খাবেন, আর যারা আরও দেশে 10 বছরের নিচে তারা অন্তত 1,000 ইউনিট করে তারা খাবেন। এইভাবে খেলে আপনার ভিটামিন ডির এটা অভাব যাবে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এবং করোনাকে অনেক সময় মোকাবেলা করা যাবে। আর একটা জিনিস, আপনি ভিটামিন সি সমৃদ্ধ খাবার খাবেন প্রচুর, হ্যাঁ, এবং আপনি সবচেয়ে বড় কথা যে সবসময় মাস্ক পরবেন। আর ঘন ঘন হাত ধোয়া, আপনি যদি বাসায় বসে থাকেন তাহলে ঘন ঘন হাত ধোয়ার প্রয়োজন নাই, হ্যাঁ, কিন্তু আপনি যখন বাইরে যাচ্ছেন আপনি ঘন ঘন হাতে স্যানিটাইজার দিবেন, আর বাসায় যদি কারোর সংস্পর্শে আসেন তখন আপনি হাত ধুবেন। এভাবে আপনি যদি চলেন তাহলে এই করোনাকে আমরা ইনশাল্লাহ মোকাবেলা করতে পারবো এবং বাংলাদেশ থেকে এই করোনা আমরা দ্রুত এটা বিতাড়িত করতে পারবো। আর আমাদের আশার কথা যে সামনে যদি ভ্যাকসিন আসে, কারণ এই সমস্ত রোগ ভ্যাকসিন ছাড়া একেবারে পৃথিবী থেকে নির্মূল হয় না। আমরা জানি যে পৃথিবী থেকে 2টা রোগ সম্পূর্ণরূপে নির্মূল হয়েছে, একটা হলো গুটি বসন্ত, আর হলো এই যে গরুর যে বসন্তটা হয় সেটা এক ধরনের গুটি বসন্ত। এই দুটো বসন্ত পৃথিবী থেকে একেবারে নির্মূল হয়েছে, তারা আর নাই, কিন্তু অন্যান্য রোগ কিন্তু থেকে যায় এবং এই ভ্যাকসিন বা টিকার মাধ্যমে আমরা সেটা প্রতিরোধ করি। আমাদের জন্মকালীন কিছু আমরা টিকা নিই, হ্যাঁ, যেমন BCG টিকা, এই যে যক্ষার হাত থেকে আমাদের রক্ষা করে। যক্ষার জীবাণু কিন্তু বাতাসে থাকে, আমাদের টিকা নেওয়ার কারণে আমরা এটার হাত থেকে রক্ষা পাই। সেরকম আমরা করোনার ভ্যাকসিন যখন চলে আসবে এবং আমরা আশা করছি পৃথিবীতে সবচেয়ে দ্রুততম সময়ে এই ভ্যাকসিনটা তৈরি হয়ে যাবে, তখন যদি ভ্যাকসিন নেওয়া হয় তাহলে এই করোনাকে আমরা এইভাবে যেভাবে আমরা এই যে যক্ষা রোগটাকে আমরা প্রতিরোধ করি সেই একইভাবে এই রোগটাকে আমরা প্রতিরোধ করব। কিন্তু তার আগে ভ্যাকসিন আসার আগ পর্যন্ত আমাদের সতর্ক থাকতে হবে, নিজেকে বাঁচাতে হবে, পরিবারকে বাঁচাতে হবে, সমাজকে বাঁচাতে হবে, এই দেশকে বাঁচাতে হবে, সেইভাবে আমরা চলব। যাই হোক, আমার যেহেতু আরও সময় রয়েছে, হ্যাঁ, এই জন্য আমি আর একটা কবিতা আমি পাঠ করছি। সেটা হলো, একবার আমি আসছিলাম এই বাবুবাজার ব্রিজের ওখানে। আপনারা জানেন যে বুড়িগঙ্গা নদীর উপর দিয়ে নদীর দিয়ে একটা ব্রিজ চলে গেছে, বাবুবাজার ব্রিজ। আমি ওখানে প্রচণ্ড গন্ধ হতো এই যে আপনার বুড়িগঙ্গা নদীতে। এক সময় কি স্রোত বয়ে যেত বুড়িগঙ্গা নদীতে, একটা মানে মানুষের কাছে এই নদীটা ছিল একটা স্বপ্নের মতো, এই বুড়িগঙ্গা নদী। এবং সেই বুড়িগঙ্গা নদীর উপর দিয়ে আমি যখন যাই প্রচণ্ড দুর্গন্ধ, এবং নদীটা মানে একদম জীর্ণ শীর্ণ হয়ে গেছে। হ্যাঁ, তখন আমার মনে পড়লো যে আমরা ছোটোবেলায় একসময় জলপরীদের কথা শুনতাম, হ্যাঁ, যে নদীর পানিতে থাকে জলপরী, তাহলে এই জলপরীরা আসলে কোথায় গেল। হ্যাঁ, এরকম একটা চিন্তা আমার তখন আসে। আমি তখন একটা কবিতা আমি তখন বাসায় এসে লিখে ফেলি, রাত্রেবেলা লিখি, জলপরীদের গল্প। হ্যাঁ, এখন ওই কবিতাটা আপনাদের আমি শোনাবো। আমার নিজের বাড়ি অবশ্য খুলনাতে, এবং খুলনার যেখানে আমার বাড়ি ওখানে একটা নদী আছে, চিত্রা নদী। এই চিত্রা নদী যদিও ওই যশোরের নড়াইল থেকে এসেছে, কিন্তু ওই একই নদী আমাদের এই খুলনায় বয়ে যাচ্ছে। হ্যাঁ, তা আমি ওই নদীটার কথাও আমি স্মরণ করেছি কবিতায়। আর এই পরিবেশটা দেখে আমি একটা কবিতা লিখি, জলপরীদের গল্প। আমি এই কবিতাটা এখন আপনাদের পাঠ করে শোনাচ্ছি। যেহেতু আমি আবৃত্তিকার নই, তাদের আমি আবৃত্তি করছি না, এটা পাঠ করে শোনাচ্ছি। ছেলেবেলায় বাড়ির পাশে চিত্রা নদীতে এক নারী দেখেছিলাম, দীঘল কালো চুল, ঝকমকে চোখ, চুরির শব্দের মতো হাসি। কে যেন কাকে বলছিল পাশ থেকে, ওই দেখ জলপরী, জলপরীরা এমনই হয়। এরপর দেখেছি বহু জলপরী, দেখেছি পৃথক নারীদের, কিভাবে কাঁপে জল, কাঁপে মেঘ, অথবা কাঁপে দেবদারু পাতা মগ ডালে তার। ছেলেবেলা চলে যায় চড়ুই পাখির মতো ফুরুত করে স্বপ্নের ওপারে। নাগরিক সভ্যতায় ওলট পালট খেলা, শহরে আর বৃষ্টি নামে না, অথবা কারখানার ধোঁয়ায় উড়ে যায় কোদালিয়া মেঘের দল ভিন দেশে কোনো। বুড়িগঙ্গার তীরে জমা হয় করুণ অভিশাপ, চারদিকে মরা ইঁদুরের গন্ধ অথবা মানবিক লাশের। সূর্যের স্পর্শে পুড়ে যায় উঠোনের গাঁদা ফুল, কোথাও ধূসর ময়ূর নেচে চলে অবিরাম পালকবিহীন। কাঠ ঠোকরার হাহুতাশ কিংবা মাটির ঘোড়ায় চেপে এক জনম বেঁচে থাকা। জলপরীদের এখন আর কেউ দেখে না কোথাও,
নদী মরে গেলে জলপরীরাও মরে যায়। এখানে আমার কবিতা শেষ। যে লাস্টে আমি ওই কথাটাই লিখেছি যে নদী মরে গেলে জলপরীরাও মরে যায়। সুতরাং যদি জলপরীদের দেখতে হয়, হ্যাঁ, তাহলে সেই আবার আমাদের সৃষ্টি করতে হবে, নদীটাকে আমাদের উজ্জীবিত করতে হবে, নদীকে বাঁচাতে হবে। নদীকে বাঁচাতে গেলে যে নদী দখল হয়, নদী দখল আমাদেরকে প্রতিরোধ করতে হবে এবং নিজেও নদীতে কোনো আবর্জনা ফেলা যাবে না, নিজেরাও, এবং যারা ফেলে তাদেরকে প্রতিরোধ করতে হবে। এবং একসময় আমাদের এই বাংলাদেশকে বলা হতো আসলে যে নদীর দেশ। এই নদী মানুষকে দেয় জীবন, হ্যাঁ, একটি সমাজকে দেয় জীবন এবং সভ্যতাকেও গড়ে তোলে এই নদী। নদীর পাশ থেকেই তো সভ্যতার আসলে শুরু হয়। হ্যাঁ, সুতরাং এই নদীকে আমাদের বাঁচাতে হবে এবং আমরা যারা তরুণ উঠছ, যারা জলপরী দেখার খুব শখ, আসলে এই নদীকে বাঁচালেই তোমরা জলপরীরাও দেখা যাবে। এবার আর একটা কবিতা আমি শোনাতে চাচ্ছি। কবিতার নাম জীবিত ও মৃত। এটা আমার বইয়ে যায় নাই আসলে এখনো। আমার বেশ কিছু কবিতা এখনো বইয়ে যায় নাই। এই জীবিত মৃত তার একটা, এটা একটা এখন শোনাচ্ছি আপনাদের। এখনো জীবিতের অভিনয় করি, এখনো নিজেকে ঘোষণা দিইনি মৃত। মোরগের ঝুঁটিতে মেখে থাকা সূর্যাস্তের আভা কিংবা বন হরিণের তাথই দৌড় এখনো দেখি। মৃতের চেয়ে জীবিতের অভিনয় করা বড় কঠিন। মরে গেলে চুপচাপ শুয়ে থাকা যায়, পচে গলে মিয়ে যাওয়া যায় নিরঙ্কুশ ধুলো মাটির সাথে। বেঁচে থাকলেই যত জ্বালা, ঘুমের মধ্যেও নিরেট জেগে থাকা, অকারণে তাধীন হাততালি, জ্যোৎস্নার পেয়ালায় মিথ্যে চুমুক। মৃতের অভিনয় অনেক সহজ, মরে গেলে মুহূর্তে উড়ে যাওয়া যায়, আকাশ থেকে আকাশ দূরে, শূন্য থেকে আরও শূন্যে, পেজা তুলোর মতো নিঃশব্দে হাওয়ায় হাওয়ায় ইচ্ছের পালঙ্কে ভেসে যাওয়া যায়। আর জীবিতের অভিনয় মানেই দেয়ালে পেরেক দিয়ে নিজেকে গেঁথে আরো বেশি মৃত, বৃষ্টিতে পোড়া আর আগুনে ভেজা। এখনো অভিনয় করি জীবিতের, এখনো নিজেকে ঘোষণা দেইনি মৃত। আসলেই তো তাই, তাই না? আমরা তো যারা জীবিত, আমরা তো এক ধরনের আসলে মৃত। আমরা তো জীবিতের অভিনয় করে যাচ্ছি সবসময় যে আমরা জীবিত আছি। প্রকৃতপক্ষে আমরা সবাই কিন্তু মৃত। আপনি যদি গভীরভাবে চিন্তা করেন, হ্যাঁ, যে আমরা আসলে আপনার জীবনে কতটুকু পাওয়ার ইচ্ছা ছিল, আপনার যে যোগ্যতা, সেই যোগ্যতা অনুসারে আপনি ঠিকমতো স্থানে আছেন কি না, হ্যাঁ, এবং এই যে সারা পৃথিবী জুড়েই তো একটা অস্থিরতা, তাই না? এই যে সুন্দর পৃথিবীর স্বপ্ন আমাদের পূর্বপুরুষরা দেখেছিলেন, হ্যাঁ, সেই সুন্দর পৃথিবীটাকে আমরা আসলে সুন্দরের দিকে নিয়ে যাচ্ছি, হ্যাঁ, নাকি আরও পিছনের দিকে নিয়ে যাচ্ছি? আপনি যদি দেখেন যে আজকে দেখেন যে এই যে করোনার কথা তো আসছে, যে যেহেতু এখন একটা করোনাকাল, আমরা যে স্বাস্থ্য ব্যবস্থার সারা বিশ্বে আমরা কি অবস্থান করছি, আমরা পারমাণবিক যুদ্ধের দিকে আমরা সেই সমস্ত নিয়ে আমরা চিন্তা ভাবনা করেছি, নতুন নতুন অস্ত্র আমরা আবিষ্কার করেছি এবং এক দেশ আর এক দেশকে আক্রমণ করার জন্য আমরা সৈন্যবাহিনী গড়ে তুলেছি, হ্যাঁ, এবং দেখেন যে বিভিন্ন যুদ্ধ জাহাজ পাঠিয়েছি, আমরা বিভিন্ন গ্রহ আমরা আবিষ্কার করেছি এবং বিভিন্ন গ্রহে আমরা বসবাস করা যায় কি না সেই সমস্ত নিয়ে আমরা গবেষণা করছি। কিন্তু চিকিৎসা বিষয়ক গবেষণায় এই যে কতটা আমরা দৈন্যতা আমাদের মধ্যে দৈন্য কাজ করেছে, আমাদের মধ্যে দীনতা কাজ করেছে এই করোনা আসাতে আমরা বুঝতে পারছি। হ্যাঁ, সে সুতরাং যে আমরা আসলে একজন মানুষ, হ্যাঁ, আমাদের প্রতিনিয়ত আমরা যে সমাজের ভিতর বাস করছি, নিজেকে তো আসলে আমরা জীবিতের অভিনয় করে যাচ্ছি। মূলত তো আমাদের আসলে আত্মার যেমন মৃত্যু হয়ে গেছে, সব কিছুরই তো আসলে মৃত্যু হয়ে গেছে, কিন্তু এই সমস্ত ভিতর দিয়ে এই কবিতাই কিন্তু আমাদের বাঁচিয়ে তোলে, তাই না? এই কবিতাই হলো আমাদের আত্মার খোরাক। আর কবিতাটা শুধু তো মাত্র শব্দের যে পাশাপাশি সাজানো সেটা তো না, কবিতা তো আসলে আত্মা থেকে উঠে আসে এবং আত্মাকে শুদ্ধ করে এবং মানুষকেও অনেকটা শুদ্ধ করে এই কবিতা। আপনি দেখবেন যে কবিতা যারা লেখেন এবং কবিতা যারা পড়েন, কবিতা যারা আপনি শোনেন, কবিতার যারা বিমুগ্ধ শ্রোতা, বিমুগ্ধ পাঠক, হ্যাঁ, সবাই দেখবেন তাদের ভিতরে এক ধরনের সরলতা কাজ করে এবং এক ধরনের মুগ্ধতা কিন্তু সবসময় কাজ করে। তারা খারাপটাকে কিন্তু অত খারাপভাবে দেখতে চায় না, তারা চিন্তা করে খারাপের ভিতরেও কিছু সুন্দর কিন্তু থাকতে পারে, তারা ওই সুন্দরটাকেই সবসময় বের করে আনতে চায় এবং এটাই কিন্তু কবিতার একটা সার্থকতা এবং যিনি লেখেন তারও সার্থকতা। আমি একটা কবিতা পাঠ করছি, এটা আসলে
এটাও আসলে বঙ্গবন্ধুকে উদ্দেশ্য করে লেখা হয়েছিল। হ্যাঁ, আমাদের সব কিছু। এবং একটা জিনিস আপনাদের হয়তো জানা আছে যে পৃথিবীতে যত নেতাকে নিয়ে যত কবিতা লেখা হয়েছে, সবচেয়ে বঙ্গবন্ধুকে নিয়ে কিন্তু সবচেয়ে বেশি কবিতা লেখা হয়েছে। হ্যাঁ, সেটা বাংলা ভাষায় হোক, যেটা যে কোনো ভাষায় হোক, যে কোনো ভাষাভাষীর যে কোনো নেতাকে লেখার মধ্যে একমাত্র বঙ্গবন্ধুকে নিয়েই সবচেয়ে বেশি কবিতা লেখা হয়েছে। কিন্তু আমার এই কবিতার নাম যুদ্ধকে সামনে নিয়ে। যুদ্ধকে সামনে নিয়ে আমি বড় হয়েছি পিতা, আমার মৃত্যুর ভয় নেই। মাঝরাতে আমার দরজায় কুকুরের নখের আতরে শব্দ শুনে ভাবি, ওই বুঝি সেই মানুষটা এলো যাকে আমি ঘুমানোর আগে হত্যা করার কথা ভেবেছি। আসলে আমার কোনো দোষ নেই পিতা, প্রতিশোধের আগুন আমাকে এতটা পোড়াচ্ছে যে কখনো কখনো মানুষ ও কুকুরের রক্ত পৃথক করে শনাক্ত করবার কথা আমি ভাবতেই পারি না। মানুষের চলাচল দেখে আমার খুব সন্দেহ হয়, তার দৃষ্টি এবং শরীরের ভাঁজ দেখে আমার সন্দেহ হয়। প্রতিটি মুহূর্তে আমি যার অসম্ভব পতনের কথা ভাবি, তার অবয়বে কুকুরের প্রতিচ্ছবি এত স্পষ্ট কেন? ইদানিং মানুষগুলো কানে শোনে না, এমনকি কিছু দেখেও না। তা না হলে মানুষের ভেতরে কি করে এখনো সে নিজেকে দিব্যি মানুষ বলে মাথা নাড়ে, গিটারে সুর তোলে, মঞ্চে উপবিষ্ট হয় তুমুর করতালি পেয়ে? কি করে এখনো সে প্রতিটা মানুষের ভেতর বপন করতে চায় তার বিশ্বাসের বীজ, কবিতা আওড়ায় পুরাণ উচ্চারণে, হাসে, অন্ধকারে চুমু খায় রমণীর ঠোঁটে? যুদ্ধকে সামনে নিয়ে আমি বড় হয়েছি পিতা, আমি চাই প্রতিশোধ। সূর্যোদয় থেকে সূর্যাস্ত অবধি কেবলই প্রতিশোধ। শুধু আপনার হত্যার প্রতিশোধ নিতে পিতা আমাকে অমানুষ হবার অনুমতি দিন। এটা আমি লিখেছিলাম, তখন তো বঙ্গবন্ধু হত্যার বিচার হয় নাই। হ্যাঁ, এবং কোনো কীভাবে হবে, কীভাবে, এটা কেউ জানেও না আদৌ হবে কি না। কারণ ইন্ডেমনিটি অধ্যাদেশ বাতিল করে, ইন্ডেমনিটি অধ্যাদেশ জারি করে যারা এই বঙ্গবন্ধুকে হত্যা করেছিল, বঙ্গবন্ধুর যে হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল, হ্যাঁ, তাদেরকে পুরস্কৃত করা হয়েছিল। হ্যাঁ, তা আমরা জানতাম না। তাই আমি তখন লিখেছিলাম যে শুধু আপনার হত্যার প্রতিশোধ নিতে পিতা আমাকে অমানুষ হবার অনুমতি দিন। যাই হোক, আপনাদের সবাইকে শুভকামনা রইল। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। এই বাংলাদেশে এখন যে ক্রান্তিকাল চলছে, যে মহামারী চলছে, সারা বিশ্বে যে মহামারী চলছে, এটাকে মোকাবেলা করার জন্য আপনি অবশ্যই মাস্ক পরবেন, অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবেন। সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। সবাইকে ধন্যবাদ। আবার দেখা হবে কোনো একদিন, কোনো এক সময়ে আপনাদের সবার সাথে। ধন্যবাদ সবাইকে।